শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। তাই পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের 10 মাস পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা করতে না পারার সমালোচনা করেন তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে রাজনৈতিক দল এনডিএম এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাজনৈতিক দলের নেতারা সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বলেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেশে অস্থিরতা বাড়ছে, আর এই অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না। আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতার সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই আজকের এই সভা থেকে। বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন। খুলনায় তারুণ্যের সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র নেতার কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেল 3টা থেকে নগরীর সার্কিট হাউস মাঠে শুরু হয়েছে মূল অনুষ্ঠান। খুলনা এবং বরিশাল বিভাগের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের এই সমাবেশের আয়োজন করে। দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলে জড়ো হন তৃণমূলের নেতাকর্মীরা। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আর এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়া অনেক কেন্দ্রীয় নেতাও যোগ দেন এতে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামি, বোনের স্বামী, ভাসুর এবং শাশুড়িকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 দিবসেই শেষ হলো এই মামলার বিচার। রায়ের পর বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলেছেন, দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ল এই মামলাটি। শনিবার সকাল 8:30টার দিকে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার অভিযুক্ত 4 আসামিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 9:30টার কিছু পর হাজির করা হয় আদালতে। অল্প সময়ের মধ্যেই আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এই মোকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। নিয়ম হলো যে 7 কার্য দিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন। যদি উনি আপিল না করেন, রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল 7 কার্য দিবসের হবে। মাত্র 14 কর্মদিবসে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। তবে বাকি 3 আসামিকে খালাস দেয় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। আইনজীবীরা বলছেন, এই রায় মিডিয়া ট্রায়াল নয়, ন্যায় বিচারের দৃষ্টান্ত। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে দেয়া রায়ে ফাঁসি দেয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে। আর খালাস পেয়েছেন বোনের শাশুড়ি, স্বামী আর দেবর। এই রায়কে যুগান্ত করে আখ্যা দিচ্ছেন আইনজীবীরা। বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খালাস দেয়াই প্রমাণ করে এটি ন্যায় বিচার। তবে খালাস পাওয়াদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। আসিয়ার বোন জামাই সজীব শেখ এবং তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয় ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি অভিযোগ। শুধু এই মামলা নয়, এ ধরনের অসংখ্য মামলা বিচারের জন্য বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। সেসব মামলারও দ্রুত বিচার নিষ্পত্তি দাবি করেন আইনজীবীরা। দৃষ্টান্ত এই দেশের জন্য
এই জাতির জন্য। একজনের যেরকম সাজাও হয়েছে, একই সাথে 3 জনের খালাসও হয়েছে। আমি খালাসটাকেও সেলিব্রেট করছি। অন্যদের অপরাধ প্রমাণ হতো, যেহেতু সহযোগীদেরও যেহেতু একই রকমেরই শাস্তির বিধান রাখা হয়েছে, ফলে তাহলে ওই বাকি 3 জনেরও কিন্তু মৃত্যুদণ্ড হতো। যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এদিকে দ্রুততম সময়ে মাগুরায় আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ায় সন্তোষ জানিয়েছে মাগুরাবাসী। তবে 3 আসামির খালাসে শঙ্কা প্রকাশ করেছে পরিবার। সবাই বলছেন এই রায় প্রমাণ করে সদিচ্ছা থাকলে বিচার কাজ দ্রুত শেষ করা যায়। এই জায়গা থেকে ওরা খালাস দিয়ে দিল, খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটাও তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাস পুলিশ গঠন নিয়ে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। আর সাম্য হত্যার ঘটনায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার। রিমান্ডে আটককৃতদের কাছ থেকে নতুন তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঘণ্টা খানেকের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সাম্য হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কয়েকজনকে এরই মধ্যে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা ডিএমপি কমিশনারের। সবার সাথে বসে যদি মনে করেন যে ক্যাম্পাস পুলিশের প্রয়োজন, তাহলে আগামীকাল অথবা না হলে পরবর্তী যে কোনো সময়ে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে কথা বলে বা ওখানে একটা মিটিং ডেকে আমরা সবাই থাকবো। আপনি যদি একমত হন তাহলে সেখানে প্রস্তাব উঠাতে পারেন। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে গড়ে তোলার ব্যাপারে জোর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন তিনি। সেই অনুষ্ঠানে বলেন, এনজিও পর্যায়ে রয়ে গেলে ব্যাংকিং মেজাজে আসা হবে কিনা এসব প্রতিষ্ঠানের, তাই মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন প্রণয়ন করতে হবে। আর লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করতে হবে কি জন্য লাইসেন্স দেওয়া হবে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে আগামী দিনের ব্যাংকিং হবে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আবাসিক নিতে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, সুতা, প্লাস্টিক পণ্য, জুস এবং কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবার এই নির্দেশনা জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। বলা হয়, শুধুমাত্র নাভা, সেভা এবং কলকাতা সমুদ্র বন্দর ছাড়া অন্য কোথাও বন্দর দিয়েই বাংলাদেশে তৈরি পোশাক আমদানি করা যাবে না। ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর ডিজিএফটি জানিয়েছে, তৈরি পোশাক ছাড়াও ফল, প্রক্রিয়াজাত খাদ্য, তুলা, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, রঞ্জকের মতো পণ্য, কাঠের আসবাবপত্র বাংলাদেশ থেকে আসাম, মিজোরাম, মেঘালয় কিংবা ত্রিপুরার কোনো শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে এসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এর আগে গত মাসে আকাশপথে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়া বন্ধ করে দিয়েছিল ভারত। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে তালা ঝুলিয়েছেন তার সমর্থকরা। ঘণ্টাখানিক নগর ভবনের সামনের রাস্তা অবরোধের পর সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংবাদ সম্মেলন করেন ইশরাক। নতুন করে নির্বাচনের প্রস্তাবের নিন্দা জানান তিনি। বলেন, এখনই নির্বাচন কমিশনের উপর যেভাবে প্রভাব বিস্তার করা হয়েছে তাতে উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অসম্ভব।
এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়। দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধে চাপে পড়বে বাংলাদেশ। বিনিয়োগ এবং বাণিজ্যের ক্ষতি ঠেকাতে দরকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপও দরকার। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি এবং বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ বা IBFBর সেমিনারে এমন পরামর্শ দেওয়া হয়। বলা হয়, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অপরিকল্পিত কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। জানানো হয়, যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষির জন্য দক্ষতা অর্জন করা জরুরি। এক্ষেত্রে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পদক্ষেপগুলো নিতে হবে। শুল্কায়ন জটিলতা এবং বিনিয়োগ বাধা দূর করাতেও মনোযোগ দেওয়া দরকার। আমাদের একটা ফান্ডামেন্টাল প্রবলেম যেটা আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন। একটা শব্দ, পলিসি কোহেরেন্স একটা আলাদা জিনিস। কোঅর্ডিনেট করবেন আমি কে কোথায় যাচ্ছে, যে আমরা সবসময় বলি যে রাস্তাটা বানিয়ে গেল তারপরে দিন ওয়াসা এসে এটা কড়াকড়ি শুরু করলো, মানে আমরা ওয়াসার সাথে যারা রাস্তা বানায় তার কোঅর্ডিনেশন হয়নি। তো কোঅর্ডিনেশন ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান ইন্টারন্যাশনাল এক্সাম বোর্ড অক্সফোর্ড AQUA। শনিবার ঢাকায় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ এবং বিশিষ্ট আলোচকগণ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বিরাট সম্ভাবনাময় সুযোগ হিসেবে অভিহিত করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশের ইংরেজি মাধ্যম স্কুলের 300-এরও বেশি উদ্যোক্তা এবং প্রধানরা অংশ নেন। অক্সফোর্ড AQUA এর বাংলাদেশ এবং নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ, অক্সফোর্ড AQUA এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু কুম্ভ। শেষ হলো তৃতীয় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। বুধবার থেকে শুরু হয়ে 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই আসর। শনিবার আর্মি গলফ ক্লাবে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, BBP, OSP, GUP, PSC প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এই টুর্নামেন্টে অংশ নেন 858 জন গলফার, যেখানে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ভেটারান বিভাগে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া, সিনিয়র বিভাগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, লেডিজ বিভাগে সালমা জেসমিন সিদ্দিকী এবং জুনিয়র বিভাগে খান ফারমান আহমেদ সেরাহন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের IBA-JU কমিউনিকেশন ক্লাব কমিউনিকের উদ্যোগে আয়োজিত দেশের স্ট্র্যাটেজিক ভিত্তিক প্রতিযোগিতা নেগোশিও ও 2.0 এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শতাধিক দলের মধ্য থেকে সেরা 6টি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে চ্যাম্পিয়ন হয় সিসিলিয়ান ডিফেন্স। প্রথম রানার্স আপ হয়েছে টিম রসমালাই এবং দ্বিতীয় রানার আপ হয়েছে টিম জাস্ট ওয়াও। আয়োজকরা জানান, নেগোসিও 2.0 এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট জগতের ব্যতিক্রমধর্মী সেলস স্ট্র্যাটেজি এবং সমস্যা সমাধানের কৌশল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। এতে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এটা অনেক ভালো একটা আয়োজন। তারা সরাসরি তাদের রিক্রুটারদের সাথে কথা বলতে পারবে, এটাই আমরা খুবই এক্সাইটেড। সেলস বা বিক্রি, ডিস্ট্রিবিউশন বা বিতরণ, এই ব্যাপারগুলো কিভাবে তারা হ্যান্ডেল করবেন এই সংক্রান্ত একটা প্রবলেম, যে একটা প্রবলেমের সলিউশন তৈরি করা এবং প্রেজেন্ট করাটা হচ্ছে এই টিমগুলোর মূল কাজ। পঞ্চগড়ের বোদা উপজেলার আলাদা সীমান্ত এলাকা দিয়ে পুশ ইন করা নারী শিশুসহ 11 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার মালকাডাঙ্গা এবং ডানাকাতা সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিজেপি জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত 2 মে ভারতের বোম্বে থেকে 125 জনকে আটক করে সেখানকার পুলিশ। পরবর্তীতে তাদের মধ্য থেকে 11 জনকে পঞ্চগড় দিয়ে পুশ ইন করে বিএসএফ। কুমিল্লায় নবগঠিত মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ এবং বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে পদবঞ্চিতরা। সন্ধ্যায় নগরীর ঈশ্বর পাঠশাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিক্ষোভধারা।
পরে বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে আগুন জ্বালিয়ে দেয় তারা। এ সময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় তাদের। এছাড়া সড়কে মিছিল চলাকালে বাজি ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করা হয়। প্রতি বছরের মতো এবারও আলেম ওলামাদের অংশগ্রহণে চট্টগ্রামে শেরে মিল্লাত কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। নগরীর হামজারাগে শেরে মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই কনফারেন্সে বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রয়াত চেয়ারম্যান মুফতি ওবায়দুল হক নঈমীর জীবন এবং কর্ম তুলে ধরেন। দ্বীনি শিক্ষা বিস্তারে তার ভূমিকা এবং সামগ্রিক জীবন দর্শন অনুসরণের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা। কনফারেন্সে সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক, আলেম, লেখক, গবেষকরা উপস্থিত ছিলেন। নারীর অধিকারের প্রশ্নে প্রতিটি উচ্চারণ যেন হয় প্রতিবাদের এক বলিষ্ঠ ধ্বনি। অন্যায়ের বিরুদ্ধে কোনো যুক্তি হয়ে ওঠে সবচেয়ে ধারালো অস্ত্র। আর এই বিশ্বাসকে ধারণ করেই শামসুন্নাহার হল ডিবেটিং ক্লাব আয়োজন করেছে দুদিনব্যাপী ৮ম শামসুন্নাহার মাহমুদ স্মৃতি বিতর্ক উৎসব ২০০৫। শনিবার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি ডিবেটিং ক্লাব অংশ নেয়। ২টি স্লটে নকআউট পর্ব এবং প্রতি ৩টি ট্যাব রাউন্ড শেষে সেরা ৬ টিম প্রি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। এতে চ্যাম্পিয়ন হয় বিজয় ৭১ হল এবং রানার আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। বান্দরবানের লামায় একটি তামাক কোম্পানির অফিস থেকে লুট হওয়া ২১,১৭,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে লামা পৌরসভা এলাকার ২টি আলাদা স্থানে মাটি খুঁড়ে এসব টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত ৯ মে লামা পৌর শহরের আবুল খায়ের টোবাকা কোম্পানির অফিসে লুটপাট চালায় দুর্বৃত্তরা। পরদিন অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়। পরে শুক্রবার প্রধান অভিযুক্ত আব্দুল করিমের বাবা ওয়াসিল আলী ও মা আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আলাদা স্থানে মাটি খুঁড়ে লুট হওয়া এই টাকা উদ্ধার সহ ৬ জনকে গ্রেপ্তার করা হলো। এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।